हेलो एवरीवन, वेलकम टू WBPSC सक्सेस स्ट्रैटेजी बाय আন একাডেমি। আজ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের বেস্ট 500 কোশ্চেন্সের পার্ট 10 নিয়ে আমি ডিসকাস করব। অলরেডি পার্ট 1 টু পার্ট 9 আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা দেখে নেবেন এবং আপনারা চ্যানেল ভিজিট করে প্লেলিস্ট ভিজিট করুন। পার্টিকুলার এমসিকিউ বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে সেখানে পার্টিকুলার প্লেলিস্ট করা আছে, আপনারা আগের পার্টগুলো দেখতে পারেন, আপনাদের কাজে লাগবে। আমরা একদম চ্যাপ্টার ওয়াইজ এখান থেকে স্টার্ট করেছি। This video is important for WBCS prelims and mains both, WBPSC miscellaneous, RBNTPC and Group D, SSCGL and CHSL. Myself Papan Shah, educator at WBPSC, the Success Strategy by আন একাডেমি। ভিডিওটা স্টার্ট করার আগে দুটো ইনফরমেশন আপনাদের জন্য, যে আমাদের অলরেডি ফেসবুক পেজ আছে দ্য WBPSC সাকসেস স্ট্র্যাটেজি এই নামে, আপনারা সেখানে জয়েন করুন এবং ডেলি এমসিকিউ প্র্যাকটিস করুন। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আপনাদের ইম্পর্টেন্স আপডেট দেওয়া হচ্ছে। এরই সাথে আমাদের বিগত বছরের টপার যারা হয়েছেন তাদের সাজেশন এবং আগেও তাদের টপার যারা আছেন তাদের সাজেশন আপনারা নিতে পারেন। আপনাদের আপকামিং যে এক্সামগুলো আছে এই এক্সামগুলো, তার সাথে ইন্টারভিউ, প্রত্যেকটা জন্য আপনাদের কাজে লাগবে। আমাদের চ্যানেলে নিয়মিত টপারদের ভিডিও আপলোড করা হচ্ছে, আপনারা দেখুন। এরই সাথে দেবলিনা ম্যামের অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডাইভাল হিস্ট্রি, এবার পলাশারের কারেন্ট অ্যাফেয়ার্স, এর সাথেও এম লক্ষ্মীকান্তের চ্যাপ্টার ওয়াইজ যে আপনাদের যে ভিডিওসগুলো আনা হচ্ছে, তাদের কোনো পলিটিক্যাল প্রবলেম তারা সেখান থেকে দেখতে পারেন, সেই ভিডিওগুলো দেখুন। সো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। হুইচ অ্যামং দ্য ফলোইং প্লেস ওয়াজ নট এ সেন্টার ফর দ্য রেভলিউশন অফ 1857? অর্থাৎ কোন জায়গাটি এখানে 1857 রিভল্ট হয়েছিল তার সেন্টার নয়, মানে কোথায় 1857 রিভল্ট হয়নি। আচ্ছা, এখানে যে অপশানগুলো আছে দেখুন, কানপুর, জয়পুর, ঝান্সি অ্যান্ড আরা। আরা কোন জায়গাটা? বিহার, লাস্ট অপশানটা, এটা আনকমন জায়গার নাম। এখানে কানপুর আমরা জানি, তাতিয়া টোপি, নানা সাহেব, এসব নাম শুনেছি, তার নেতৃত্ব দিয়েছিল। তো কানপুরে কিন্তু 1857 হচ্ছে সিপাহী বিদ্রোহ হয়েছিল। ঝান্সি রানী লক্ষ্মীবাই, আরা মানে বিহারের যে কুনওয়ার সিং যারা দিয়েছিলেন নেতৃত্ব। একমাত্র জয়পুর নেই, তাই অপশন অ্যান্সারটা হবে জয়পুর। এখানে একটু এক্সপ্লানেশন আছে, এটা দেখতে হবে, এখানে এক্সট্রা ফ্যাক্টস দেওয়া আছে। ইন্ডিয়ান মিউটিনি অলসো কল দ্য সেপাই মিউটিনি অফ দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। ওটা 1857 বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়, বা সিপাহী বিদ্রোহ বলা হয়, বা মহাবিদ্রোহ বলা হয়। যে ওয়ার স্প্রেড বাট আনসাকসেসফুল, এটা বলতে হবে যেটা ব্যর্থ কিন্তু হয়েছিল। আচ্ছা, এগেনস্ট দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ইন 1859, অ্যাকচুয়াল স্টার্টিং হয়েছিল 1857 ফ্রম মিরাট, 59 পর্যন্ত ছিল, 1859 পর্যন্ত। যেটা শুরু হয়েছিল মিরাট, যেটা আমি বলছি বারবার করে, ফার্স্ট অফ অল ইন্ডিয়ান ট্রুপস সেপয়েস ইন দ্য সার্ভিস অফ দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ মিরাটে যারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যারা সিপাহীর কাজ করতো ভারতীয়রা, তারাই প্রথম স্টার্ট করেছিল। তারপর তারা স্প্রেড আউট করেছিল দিল্লিতে, আগ্রা, কানপুর, লখনৌ, এই জায়গাগুলোর নামগুলো বললাম, এগুলো ইম্পর্টেন্ট। এছাড়াও আরেকটা জায়গা আছে ছিল 6 মেন সেন্টার্স, আমি এখানে উল্লেখ করেছি, যেগুলো পরীক্ষা আসার খুব চান্স বেশি। এর সাথে কিন্তু ব্যারাকপুর ইন বেঙ্গল, এটা কিন্তু ইনক্লুড করে নেবেন, নোট ডাউন করে নেবেন, আমি এটা লিখিনি এখানে। কি আছে? কানপুর, লখনৌ, বেরেলি, ঝান্সি, গোয়ালিয়র অ্যান্ড বিহার। বোঝা গেল? এই জায়গাগুলোর নাম ইম্পর্টেন্ট আছে। কোনটা নেই? একমাত্র ওই যে আগে অপশান ছিল দেখে নিন, একমাত্র জয়পুর জায়গাটা নেই। অর্থাৎ রাজস্থান সাধারণত এর প্রভাব থেকে অনেকটাই মুক্ত ছিল, বিশেষ করে জয়পুর। বোঝা গেল? আচ্ছা, এটা ক্যাপিটাল সিটি, মানে প্রেজেন্ট ক্যাপিটাল সিটি অফ রাজস্থান। আচ্ছা, জয়পুরকে কি বলা হয়? পিঙ্ক সিটি বলা হয়। এগুলো স্ট্যাটিক থেকে ইনফরমেশন দিয়ে দিচ্ছে, নোট ডাউন করে নেবেন, কারণ এই ভিডিওটা দেখতে গেলে না একটা কোশ্চেন্সের মধ্যে অনেকগুলো কোশ্চেন্স বেরিয়ে আসে। আমি মেবি 12 থেকে 14টা বা 15টা কোশ্চেন্স আমি সলভ করে আপনাদের ডেলি যে ভিডিও এখন পার্টিকুলার আনি, তার মানে 12টা 14টা কোশ্চেন্স নয়। এর সাথে মোটামুটি আপনারা ধরে রাখুন তারও 4 টাইমস, মানে একটা কোশ্চেন থেকে 3-4টা কোশ্চেন এমনি আমি বার করে দিই, যেগুলো প্রত্যেকটা নোট ডাউন করতে হবে আপকামিং এক্সামগুলোর জন্য। আচ্ছা, তাহলে হয়ে গেল এটা। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং মোস্ট ইম্পর্টেন্ট উইকনেস অফ 1857? আচ্ছা, 1857 আমি আগের ভিডিওতে বললাম, মানে আগের যে স্লাইডে অলরেডি, যেটা আনসাকসেসফুল ছিল এই বিদ্রোহটা, তো নিশ্চয়ই কারণ ছিল, একটা উইকনেস তো অবভিয়াসলি ছিল। কোন কোন ছিল? ফার্স্ট অফ হচ্ছে ল্যাক অফ ডিসিপ্লিন, ফার্স্ট অপশনে বলছে অ্যামং দ্য রেবেল সেপাইস। একটা ভারতীয় যে সিপাহী তাদের মধ্যে ডিসিপ্লিন ছিল না, প্রত্যেকের মতো করে যুদ্ধ করছে, তাদের মধ্যে কোনো কম্বিনেশন ছিল না। অ্যাকচুয়াল তারা তো কারো আন্ডার যুদ্ধ করতো না, যুদ্ধে একটা কিন্তু এবং ক্যাপ্টেন, যাকে বাংলা বলে সেনাপতি, যে আগেকার যুদ্ধ ছিল তারা দরকার, মানে কারো আন্ডারে। যে আজকে আমাদের যে ইন্ডিয়ান আর্মিতে কি থাকে, কমান্ডার ইন চিফ থাকে, কমান্ডার থাকে, তাদের পরপর যে ভাগগুলো আছে
সেগুলো কিন্তু মেজার করে, কারণ কারো আন্ডারে করলে কি অর্গানাইজড যুদ্ধ হয়, কারো নির্দেশে করলে। তো তাদের কেউ নির্দেশ দেয়নি, তারা যে যার মতো করে যুদ্ধ করে গেছে, মানে বিদ্রোহ করে গেছে, তাহলে জিনিসটা ঠিকঠাক হবে না। তারপর যে রেবেলস ল্যাকড কোঅর্ডিনেশন অ্যান্ড বলছে যে ইউনিয়ন, এটা ইউনিয়ন হবে, ইভিয়ান হয়ে গেছে ইউনিয়ন হবে। তাদের মধ্যে কোনো ওই বলেছে তাদের মধ্যে কোনো মিল ছিল না, তাদের মধ্যে নিজস্ব মতবিরোধ ছিল, গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, রিলিজিয়াস একটা ম্যাকা কাজ করছিল। এইগুলো মানে এগুলো ছিল, জিনিসগুলো ছিল বলেই কিন্তু এই বিদ্রোহটা সফল হয়নি। আচ্ছা, ল্যাক অফ মডার্ন উইপন্স, আমরা জানি কি ওয়েপন্স একটা কিন্তু মানে যেটা অস্ত্রশস্ত্র, এটা মেন ফ্যাক্টস কাজ করে। আমাদের ইন্ডিয়ান সিপাহীরা ছিল নিচু পোস্ট, তাদেরকে উঁচু পোস্টে উঠতে যেত না। ওপেনলি তারা যারা যেটা সংগ্রহ করেছিল রাইফেল, মানে রাইফেল জাতীয় টাইপের ছিল, কামানটা বা তাদের তেমন ছিল না। বাট সেগুলো কিন্তু ইউজ করেছিল কারা, দমন করতে ব্রিটিশরা, ব্রিটিশ সেনারা ইউজ করেছিল। তো এতগুলো কারণ মানে সবগুলো অল অফ দ্য অ্যাবভ যে অপশনটা আছে ডি, এতগুলো কারণে কিন্তু ছিল এর উইকনেস। এরই সাথে আমি আরো কিছু কারণ বলে দিচ্ছি, দেখে নিন। Some of the local rulers like Sithia of Gwalior and the Holkar in Indore and Nizam in Hyderabad, the Raja of Jodhpur, Nawab of Bhopal, the rulers of Patiala, এই যে নামগুলো বলছি, দেশীয় রাজা বা দেশীয় জমিদার, সিন্ধ and কাশ্মীর and the Rana and Nepal provide active support to the British. অ্যাকচুয়ালি জানেন তো মানে এই বিদ্রোহে গোর্খা, মানে নেপাল দেশের গোর্খা যাকে বলি, তারা এই সিপাহীদের এগেনস্টে মানে যুদ্ধ করেছিল, কারণ তারা ব্রিটিশ সরকারের লায়াবেল ছিল, দায়বদ্ধ ছিল। এছাড়া যেটা বললাম, হায়দ্রাবাদের নিজাম থেকে শুরু করে, যোধপুরের রাজা থেকে শুরু করে, ভোপালের নবাব থেকে শুরু করে, পাটিয়ালার রুলার থেকে শুরু করে, প্রত্যেকে কিন্তু ব্রিটিশের সাহায্য করেছে, ইভেন সৈন্য দিয়ে। তাই যদি দেশের মধ্যে যদি অভ্যন্তরীণ এরকম লোক তারা সাহায্য করছে, তা কি করে এই আপনার একটা বড় বিদ্রোহ সফলতা পায়, সেটা ভালো করে জানেন। এটা আগে কারণের সাথে এই কারণটা অ্যাড করতে হবে, এটা খুব মেজর একটা কারণ। তারপর বলছে মিলিটারি ইকুইপমেন্ট, আমি যেটা আগে বলেছি ইনফেরিয়ার ছিল, মানে খারাপ কোয়ালিটির ছিল। কম্পারেটিভ ল্যাক অফ এফিশিয়েন্ট লিডারশিপ, তাদের কোনো পার্টিকুলার লিডার ছিল না। দ্য মডার্ন ইন্টেলিজেন্ট ইন্ডিয়ানস অলসো ডিড নট সাপোর্ট দ্য কজ। অ্যাকচুয়ালি এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। আমাদের তখনকার সময় 1857 মানে অলরেডি পাশ্চাত্য শিক্ষা কিন্তু অনেকটা ঢুকে গেছে, বা অনেকে পাশ্চাত্য থেকে শিক্ষা গ্রহণ করে দেশে ফিরছে। তাদের মধ্যে এই যে ইন্টেলেকচুয়াল একটা শ্রেণী, যাকে বলা হচ্ছে মধ্যবিত্ত শিক্ষিত ফ্যামিলি, মিডল ক্লাস এডুকেটেড পিপল, তারা কি করছে ব্যাপারটাকে তারা সাপোর্ট করে, তারা সিপাহীর ভিতরে সাপোর্ট করে, উল্টো সিপাহীদের দোষারোপ করেছে যে তারা নাকি ইন্টারনাল যে পিস দেশের সেটাকে তারা নষ্ট করেছে, তারা যাদের আন্ডারে কাজ করছে তাদের এগেনস্টে কাজ করেছে, তারাই হচ্ছে ক্রিমিনাল তাদের কাছে। মানে ভাবুন একবার, মডার্ন ইন্টেলেকচুয়াল লোকদের চিন্তা ভাবনা ভাবুন তাহলে একবার, তখন শিক্ষিত মধ্যবিত্ত ম্যাক্সিমাম, তাদের এই অসহযোগিতার জন্যই কিন্তু আজকে বিদ্রোহটা সফলতা পায়নি। বোঝা গেল? আশা করি সম্পূর্ণ ক্লিয়ার কাট করতে পেরেছি। কোনো কিছু ডাউটস থাকলে কিন্তু কমেন্টস করুন, আপনারা কমেন্টস করছেন না, এনগেজমেন্ট বাড়ান, কমেন্টস করুন, কেমন লাগছে ফিডব্যাক দিন। এত ভালো কোশ্চেন চুজ করছি আপনাদের জন্য, আপনারা ফিডব্যাক দিচ্ছেন না, ফিডব্যাক দেবেন। হুজ ডেথ ইজ আননোন ইন 1857 রিভল্ট, বলছে 1857 যে রিভল্ট, কার ডেথ আননোন ছিল। তাহলে এখানে যে চারটে অপশন আছে, তারা প্রত্যেকেই কিন্তু লিড করেছে। তাতিয়া টোপ নানা সাহেব কানপুর থেকে বলেছিলাম আমি, ঝাঁসি রানী হচ্ছে ঝাঁসি থেকে, বাহাদুর শাহ জাফর আমি অলরেডি আপনাদের বলেছি দিল্লি থেকে লিড করেছিল, সেই তো ছিল মধ্যমণি না। তো এখানে দেখা যাচ্ছে কার ডেথ হচ্ছে আননোন, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, অ্যান্সার নানা সাহেব। সে কি করে মারা গেছে বা কোথায় মারা গেছে এটা পুরোপুরি আননোন, এখানে ধোঁয়াশা রয়েছে। তবে এটা তো অ্যান্সারটা বলে দিলাম যে রানা সাহেব হবে বি, বাট কিছু ইনফরমেশন অনেকটা আছে এই স্লাইডে, প্রত্যেকটা জানা দরকার আপনাদের, জেনে নিন। অ্যাকর্ডিং টু ডক্ট্রিন অফ ল্যাপস, মানে কি শর্তবিলোপ নীতি অনুযায়ী, দ্য টেরিটরি অফ নানা সাহেব, নানা সাহেব টেরিটরি বলতে এখন নানা সাহেব ছিলেন পেশোয়ার দত্তক পুত্র, বাজিরাও টু যে ছিল, বাজিরাও টু এ দত্তক পুত্র ছিল না সে। শর্তবিলোপ নীতি কি, যে কোন মানে ব্রিটিশ অধীনে থাকা রাজ্য কোনো দত্তক পুত্র নিতে পারবে না, অপুত্রক অবস্থায় মারা গেলে সম্পূর্ণ টেরিটরিটা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হবে। তা যেহেতু ওরা ডক্টর ল্যাপস ওরা সাইন করেছিল, এবং ডক্টর ল্যাপস কে সাইন করেছিল মনে আছে, ও রঘুনাথ রায়ের ছেলে। রঘুনাথ রায়ের ছেলে যখন ডক্টর সাইন করেছিল, তারা কিন্তু আদার্স যারা সামন্ত রাজা ছিল পেশোয়া, মানে সামন্ত রাজা অফ কাদের, মারাঠাতে, তারা কিন্তু জিনিসটা মেনে নেয়নি। অর্থাৎ সে সবাইকে উপেক্ষা করে ব্রিটিশের সাহায্য পাওয়ার জন্য সে কিন্তু এই শর্ত বিলোপিতে মেনে নিয়েছিল। তা যখন যতটুকু মেনেছিল, তারা এইসব মতো কি হলো, পেশোয়া শর্ত বিলোপিতে সাইন করেছিল। বাট যখন বাজিরাও টু
সাইন করলো, তারপরে নানা সাহেব যখন দত্তক নিল, তাহলে কিন্তু হবে না, কারণ সে নিজের পুত্র নয়। তা যখন মতো এই অবস্থায় যে কি করলো, বাজিরাও নানা সাহেবের যে একটা পেনশন ভাতা দেওয়ার কথা, সেটা কিন্তু সে পাচ্ছে না। তার বিদ্রোহের মূল কারণ ছিল এটা। এছাড়া ব্রিটিশদের ট্যাক্সেশন আর অত্যাচার, তাদের প্রতি দুর্ব্যবহার, তাদের আধিপত্য প্রকাশ, সাম্রাজ্য বিস্তার, এগুলো তো ছিলই। এরই সাথে মেন কারণটা কিন্তু ওটা ছিল, ভাতা দিচ্ছিল না। বোঝা গেল? সো হি জয়েন্ট দ্য রিভল্ট অফ 1857, তাই সে বিদ্রোহ অংশগ্রহণ করেছিল। নানা সাহেব বর্ন আছে ধন্দুপান্ত। নানা সাহেব যদি একটা নাম পরীক্ষা খুব আসে, তার আসল নাম কি ছিল? ধন্দুপান্ত। ওয়াজ অ্যান ইন্ডিয়ান পেশো অফ মারাঠা এম্পায়ার, অ্যারিস্টোক্র্যাট অ্যান্ড ফাইটার। বোঝা গেল? হু লিড দ্য রেভিলিয়ন অ্যান্ড কানপুর ডিউরিং দ্য 1857 আপরাইজিং। এটা অলরেডি বলে দিয়েছি। এইবার ইন জুলাই 1857 দ্য ব্রিটিশ ওয়ার সাকসেসফুল ইন রিক্যাপচারিং দ্য কানপুর বাই ডিফিটিং দ্য নানা সাহেব। 1857 জুলাইয়ের দিকে তারা কিন্তু হারিয়ে দিয়ে কানপুরটাকে ক্যাপচার করলো, এবং নানা সাহেব কোথায় পালিয়ে গেল? বিথোরে এসকেপ করলো। নানা সাহেব ডিড দিস আননোন 1857 রিভল্ট। তারপর তাকে শোনা হয় ক্যাপচার করা হয়েছিল, তারপর সে মারা গেছিল, কিন্তু কিভাবে মারা গেছিল এখন একটা আননোন আছে, ধোঁয়াশা রয়েছে। নেক্সট কোশ্চেন, who among the following was the author of the civil rebellion in the Indian mutinies 1857-9? আচ্ছা, এটা এখন স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন্স, এর অ্যান্সারটা বলে দিচ্ছি ডিরেক্টলি। এস ভি চৌধুরী was the author of the civil rebellion in the Indian mutinies 1859. অর্থাৎ অ্যান্সার কোনটা হচ্ছে 124C। কিছু স্ট্রেট ফরওয়ার্ড দিয়ে দিই, কারণ প্রত্যেকটাতে ইনফরমেশন থাকবে মানে নেই। স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার প্রচুর আসে, কোশ্চেন প্রচুর আসে, তো অ্যান্সার স্ট্রেট ফরওয়ার্ডই হবে। আপনাদের এগুলো নোট ডাউন করে দেবেন, এগুলো আনকমন কোশ্চেন্স, কোথাও খুঁজে দেখলেও পাবেন না। আচ্ছা, হু রিমার্ক দ্য হিন্দু মুসলিম ইউনিটি, এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। হু রিমার্ক, কে রিমার্ক করেছিল হিন্দু মুসলিম ইউনিটি ইস্যু দ্যাট রিভল্ট অফ 1857? অর্থাৎ 1857 যে বিদ্রোহটা, সেটা নাকি হিন্দু আর মুসলিম ঐক্যের একটা প্রতীক। ইন দিস ইনস্ট্যান্স উই কুড নট প্লে অফ মোহামেডানস এগেন্স্ট হিন্দু। খুব ইম্পর্টেন্ট কথা, যেটা কিন্তু আমাদের ব্রিটিশরা কিন্তু আমাদের এগেনস্টে আমাদের এই চালটা কাটিয়েছিল, হিন্দুদেরকে মুসলিমদের এগেনস্টে, মুসলিমদেরকে হিন্দুদের এগেনস্টে পরস্পর বিরোধী বানিয়ে দিয়েছিল, যাতে তারা মুনাফা লুটতে পারে। অর্থাৎ হিন্দু মুসলিমরা তাদের মধ্যে দাঙ্গা করে মারা যাবে, তার সেইটাই তারা থাকবে। ব্রিটিশরা যে তাদের থেকে এত শোষণ করছে, এত কিছু নিয়ে চলে যাচ্ছে তাদের দেশে শোষণ করে, সেই দিকে যাতে নজরটা না থাকে। বোঝা গেল? তো উদ্দেশ্য কিন্তু এটাই ছিল। এই কমেন্টটা কে করেছিল? অপশন এ হচ্ছে আটকিসন। আটকিসনটা করেছিল, অবভিয়াসলি আটকিসন করেছিল। এর সাথে এক্সট্রা ফ্যাক্টস অনেকটা আছে, আপনাদের এগুলো নোট ডাউন করতে হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা, খুব আনকমন কোশ্চেন, একটু টাফ কোশ্চেন। In this instance, we could not play off the Mohammedans against the Hindus. This remark of the which Atkinson relate to revolt of 1857. The Indian rebellion of 1857, also called the Indian mutiny, ওই একটু ডিটেলস বলে দিচ্ছি। দ্য সেপাই মিউটিনি বলা হয় দ্য নর্থ ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, উত্তর ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ। কারণ এর মেনলি কিন্তু উত্তর ভারতে ছিল, সাউথের দিকে প্রভাবটা খুবই কম ছিল। ইট বিগান অন 10th May 1857 at মিরাট। তো মিরাটে কোন ডেট থেকে শুরু হয়েছিল? 10th May। বোঝা গেল ডেটটা আসে। As a mutiny of the Sepoys in British East India Company's army. The Indian Rebellion of 1857 has diverse political, economic and military, religious and social cause. সামাজিক কারণ ছিল, পলিটিক্যাল কারণ ছিল। পলিটিক্যাল কারণ কি ছিল এটা বলে দিই। তখনকার দিনে যারা বিতাড়িত জমিদার, তাদের জমিদারি সত্তা কেড়ে নেওয়া হয়েছে, তারা বিদ্রোহ অংশগ্রহণ করেছিল তাদের পলিটিক্যাল পাওয়ারটাকে রিক্যাপচারিং করার জন্য। বোঝা গেল? ইকোনমিক কারণ কি ছিল? আমি বলে দিয়েছি অলরেডি, যে ব্রিটিশরা এমনই শোষণ করছিল যে 76 মন্বন্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ, যখন দরিদ্র কৃষকরা বিদ্রোহ করছে কি জন্য? অত্যাধিক ট্যাক্সেশন, ইকোনমিক কজ। মিলিটারি কজ কি হতো? তাদের মধ্যে ইন্ডিয়ান সেপাহী এবং ব্রিটিশ সেপাহী, তাদের মধ্যে ডিসক্রিমিনেশন করা হতো, পোস্ট, খাবার দাবার, বাসস্থান, সমস্ত দিক থেকে, স্যালারির দিক থেকে। তো এটা ছিল যে মিলিটারি ডিসক্রিমিনেশন। রিলিজিয়াস কি ছিল? যে একটা মিথ তাদের মধ্যে এটা এসেছিল, যে তখন রাইফেলে বন্দুকে, এনফিল্ড রাইফেল যেটা ছিল, সে রাইফেলে একটা কার্তুজ ভরতে হতো টোটা কেটে, তা সেখানে কি গরু আর শুকুরের চর্বি মেশানো আছে। সো হিন্দুদের ক্ষেত্রে সেটা পাপ, ও মুসলিমদের ক্ষেত্রে সেটা হারাম। তো এই যে এটা এখনো অবধি তারা প্রুফ টিল নাও কোনো পাওয়া যায়নি, এটা মিথ ধরা হয়, বা কেউ কেউ এটাকে কারণ হিসেবে ধরে নেয়, এটা কারণ ছিল, রিলিজিয়াস কারণ ছিল। বোঝা গেল? সোশ্যাল কজ কি ছিল? অলরেডি বললাম ডিসক্রিমিনেশন ছিল তাদের মধ্যে অনেক। তাছাড়া এছাড়াও মেন সোশ্যাল কজ ছিল, সেই সময় সতীদাহ প্রথা ব্রিটিশরা কিন্তু সাহায্য করেছিল বন্ধ করতে, বিধবা বিবাহ প্রচলন করেছিল। এগুলো রক্ষণাত্মক হিন্দু সমাজ কিন্তু মেনে নিতে পারেনি।
এটা সোশ্যাল কজ ছিল। প্রত্যেকটা কজ বলে দিলাম একটা কোশ্চেন্সের মধ্যে, এই জন্য বললাম এক্সট্রা ফ্যাক্টসগুলো শুনুন, শুনে শুনে মনে রাখুন, পরীক্ষা হলে এমনি প্রত্যেকটা কোশ্চেন কমন পেয়ে যাবেন। এই টপিক থেকে কোনো কোশ্চেন বাদ যাবে না, ইটস মাই গ্যারান্টি। তো আপনারা ফলো আপ করুন এবং যে কোনো জায়গা থেকে কোশ্চেন করুন, আমাকে কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেবো। আচ্ছা, তারপরে বলছে দ্য মিউটিনি সেভারাল সেপারেট কোম্পানিজ অফ বেঙ্গল আর্মি ওয়াজ স্পার্কড বাই দ্য ইস্যু অফ দ্য নিউ গান পাউডার কার্ট্রিজ। আমি বলে দিলাম এনফিল্ড রাইফেল বলা হতো, রিমার স্প্রেডেড, জাস্ট পিক ফ্যাট, এগুলো গরু আর শুকরে চর্বি। এটা জাস্ট আমি জাস্ট লিখে দিয়েছি, নোট ডাউন করে নিন, কারণ মুখে বলছি শুনবেন প্লাস নোট ডাউন করবেন। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, who among the following says that the revolt of 1857 as an extension of social progresses the English had already initiated? জাস্ট একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, অ্যান্সারটা দেখে নেবো আমার ডিরেক্ট আগে। কার্ল মার্কস, কার্ল মার্কসের আগের দিন একটা বই নিয়ে আমি বলেছিলাম যে 1857 বুকস লিখেছিল। তা কার্ল মার্কস সম্পর্কে কোশ্চেন আসতেই পারে, পরীক্ষা দিয়ে দাও কার্ল মার্কস সম্পর্কে। কার্ল মার্কস says that the revolt of 1857 as an extension of the social progress the English had already initiated. বোঝা গেল? আচ্ছা, অ্যান্সারটা কি হবে? কার্ল মার্কস। নেক্সট 127, দ্য এডুকেটেড মিডল ক্লাস ইন ইন্ডিয়া। আচ্ছা, কি করেছিল? কি করেছিল? অ্যান্সারটা কি হবে? ফার্স্ট বলছে অপোজড দ্য রিভল্ট, সাপোর্টেড দ্য রিভল্ট 1857, রিমেইন নিউট্রাল ইন দ্য রিভল্ট 1857, ফট এগেইনস্ট দ্য নেটিভ রুরালস। দেখুন এখানে অপশানগুলো না দুটো মনে হচ্ছে হয়ে যাবে, আপনাদের যেটা মনে হবে অপোজ করেছিল, তারা হলে এই নিউট্রাল ছিল। কোনটা সঠিক? অ্যাকচুয়াল তারা ছিল কি শিক্ষিত মধ্যবিত্ত ইন্টেলেকচুয়াল লোক, তারা কি ডিরেক্ট এসে বিদ্রোহ করবে সেবাদের বিরুদ্ধে? তারা কি করেছিল? তাদের লেখার মাধ্যমে প্রতিবাদ করেছিল এবং তারা নিউট্রাল ছিল। তারা ব্রিটিশদেরও সমালোচনা করছে না বা তাদেরও সমালোচনা করছে না, বা করলেও তাদের সামনাসামনি এসে করছে না। এই জন্য মানুষকে আমরা কি বলি? নিউট্রাল পাবলিক। তারা ছিল নিউট্রাল, রিমেইন নিউট্রাল টু দ্য রিভল্ট অফ 1857। এইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। হ্যাঁ, যদি নিউট্রাল না থাকে, যদি এখানে শুধু অপোজ থাকতো আপনারা অপোজ দিতে পারতেন, বাট যেহেতু এখানে নিউট্রাল আছে তার নিউট্রালটা অপশানে ক্লিক করতে হবে। মেন্সে কিন্তু এই কাছাকাছি অপশানগুলো দিয়ে দেয়। মেন্সের কোশ্চেন যারা এক্সাম দিয়েছেন তারা অবশ্যই জানবেন। আমি এই ভিডিওটা যে আনছি না একটু টাফ আনছি, কারণ দেখো না এই টাফ কোশ্চেনগুলো সলভ করলে মেন্স কভার হয়ে যাচ্ছে, তার সাথে এখান থেকে যে এক্সট্রা ফ্যাক্টস আছে এখান থেকে ইজিলি স্ট্রেট ফরওয়ার্ড প্রিলিমসের কোশ্চেন পেয়ে যাচ্ছেন। অর্থাৎ একটা ভিডিওতে মেন্স প্লাস প্রিলিমস আপনার ডাব্লিউবিসিএস এর জন্য এক্সক্লুসিভলি এই ভিডিওতে পাচ্ছেন। তো ভিডিওটা আপনারা দেখুন, সম্পূর্ণ দেখুন। এখানে এক্সট্রা ফ্যাক্টস দেখে নেব। The revolt did not spread to all parts of the country, nor was it supported by all groups and the sections of the Indian society. South and West India remained largely outside the fold of the revolt. আমি বলে দিলাম সাউথ আর ইস্ট ইন্ডিয়া কিন্তু অনেকটাই তারা পিছিয়ে ছিল। বোঝা গেল? ইস্ট নয়, ওয়েস্ট ইন্ডিয়া। ইস্ট ইন্ডিয়া কোথায় ছিল? আমাদের আমাদের পশ্চিমবঙ্গ তো অলরেডি, বেঙ্গলে তো এই বিদ্রোহ অনেকটাই প্রভাব ছিল। তো ওয়েস্ট ইন্ডিয়া আর সাউথ ইন্ডিয়া। বোঝা গেল? আচ্ছা, ওয়েস্ট ইন্ডিয়া কোথায়? রাজস্থান প্রভিন্স, ওই জায়গাগুলো ছিল, হরিয়ানা, পাঞ্জাবের কিছুটা প্রভিন্স ছিল, তারা কিন্তু এই বিদ্রোহ অংশগ্রহণই করেনি। Many Indian rulers refused to help the rebels. অনেক ইন্ডিয়ান রুলার্স যারা ছিল তারা ব্রিটিশদের পক্ষ নিয়েছিল, বা কেউ নিউট্রাল থেকে তারা সিপাহীদের পক্ষ নেয়নি। বোঝা গেল? আচ্ছা, তারপরে বলছে দ্য মিডল অ্যান্ড দ্য আপার ক্লাস অ্যান্ড দ্য মডার্ন এডুকেটেড ইন্ডিয়ানস অলসো ডিড নট সাপোর্ট দ্য রিভোল্ট। সাপোর্টও করেনি এবং সামনাসামনি এসে অপোজও করেনি, তাছাড়া নিউট্রাল ছিল। তারা লিটারালি সাপোর্ট করছে কাকে? ব্রিটিশ গভর্নমেন্ট। বোঝা গেল? আচ্ছা, নেক্সট, the first sign of unhappiness among the sepoys surfaced in 1824 when 47th Regiment at Barakpur was ordered to go to. Actually 1857 যুদ্ধটা আমরা জানি একটা বিদ্রোহ হয়েছিল, কিন্তু তার আগে কি সিপাহীদের মধ্যে কোনো বিদ্রোহ হয়নি? অবভিয়াসলি হয়েছিল। তার আওয়াজ উঠিছিল, বাট অতটা মার্জ স্কেলে নয়, দেশব্যাপী নয়, পার্টিকুলার ইউনিট বরাবর আওয়াজ তুলেছিল অনেক দিন থেকে। তার মধ্যে 1824 সালে একটা আওয়াজ উঠেছিল, 47 যে রেজিমেন্ট ছিল ব্যাটালিয়ান ব্যারাকপুরে, তারা একটা অপোজ করেছিল যে আমরা এখানে যাব না। কোথায় যাবে না তারা? বার্মাতে। বোঝা গেল? দেখে নেন। ডিউরিং দ্য ফার্স্ট অ্যাংলো বার্মিজ ওয়ার ইন অক্টোবর 1824, 26 47th and 62 রেজিমেন্ট অফ বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি, অর্থাৎ 47 আর 62 কোথাকার ছিল? বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি ফ্রম ব্যারাকপুর, a military cantonment in Bengal near Calcutta, to Chittagong in preparation for the entering Burmese territory. বোঝা গেল?
তো দুটো জিনিস কি বুঝলেন আপনি এখান থেকে, যে ফার্স্ট অ্যাংলো বার্মিজ ওয়ার কত সালে হয়েছিল, এক্সট্রা ফ্যাক্টস কিন্তু আমি টানছি এখান থেকে। 1824 কত তারিখে, 26 যে অক্টোবর, পার্টিকুলার ডেটটা বলে দিয়েছে। এখানে 47 এবং 62 যে রেজিমেন্ট ছিল ব্যারাকপুর টু চিটাগংয়ের, তারা 500 কিমি মানে 800 কিলোমিটার তাদের একটা মার্চ করতে হবে, তারা করতে রাজি নয়। তারা মানে তখন এদের একটা ধারণা ছিল যে সমুদ্র যাত্রা নাকি খারাপ, মানে যে সমুদ্র যাত্রা করেছে নাকি পাপ করে ফেলেছে, বুঝেছেন, এরকম একটা ধারণা ছিল, এরকম সংস্কারের মনোভাব ছিল। সেই কারণে কিন্তু তারা বার্মা ওয়ারে যেতে চায়নি, তার সমুদ্রপথে তারা পাড়ি দেবে না, বোঝা গেল, এবং তারা রিফিউজ করেছিল যে তারা যাবে না, বোঝা গেল। নেক্সট কোশ্চেন 129, হুইচ অফ দ্য ফলোইং টেরিটরিজ ওয়াজ নট অ্যাফেক্টেড বাই দ্য রিভল্ট অফ 57? অনেকটা ফার্স্ট কোশ্চেন্সের মতো, প্রথম দিকে একটা কোশ্চেন পেয়েছিলেন। অ্যান্সারটা কি হবে, অলরেডি ঝাঁসি জানেন, লখনৌ জানেন, ব্যারাকপুর তো বললাম মঙ্গল পান্ডে লিড করেছিল। তা চিত্তর, যেটা কোথায়, রাজস্থান, রাজস্থানের জয়পুরেও কোনো প্রভাব নেই, চিত্তরেও কোনো প্রভাব নেই, গোয়ালিয়রেও কোনো প্রভাব নেই, যোধপুরেও কোনো প্রভাব ছিল না, পুরো রাজস্থানে কোথাও কোনো প্রভাব ছিল না। তা আগেরটাই দিয়ে দিয়েছি, এটা তারপর জেনে নিন। ইন্ডিয়ান মিউটিনি, also called the Sepoy Mutiny or the First War of Independence, widespread but unsuccessful rebellion against British rule in India in 1857-59 began in Meerut by Indian troops. কত তারিখে, 10ই মে, বোঝা গেল। In the service of the British East India Company spread out to Delhi, Agra, Kanpur, Barakpur, Lucknow, বোঝা গেল। কোথায় অপশনটা কোনটা নেই, চিত্তৌড়। There were 6 মেন, বলে দিয়েছিলাম 6টা মেন কেন্দ্র ছিল, কানপুর, লখনৌ, বারেলি, ঝান্সি, গোয়ালিয়র অ্যান্ড আরা অ্যান্ড বিহার, বোঝা গেল। এই যে বারবার করে বলছি একই জিনিস, তার মানে কি, যাতে আপনাদের খেয়াল থাকে, যাতে আমার কথাগুলো বারবার শুনতে 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 এই জিনিস মুখস্থ হয়ে যায়। কারণ পরীক্ষার টাইম পাবেন না ভেবে লেখা যে কোথায় কোন বিদ্রোহ হয়েছিল কি হয়নি, এইগুলো ইনফরমেশনগুলোকে একদম মাথায় সেট করে নিন, বারবার করে ভিডিওটা দেখুন, এবং কোনো রকম কোনো ডাউটস থাকলে আমায় কমেন্টসে করুন, বা আপনার যদি মনে হয় যে পার্সোনালি যদি কোনো মনে হয় যে স্যার বুঝতে পারছি না, আমাকে ফেসবুকে ফলো আপ করবেন, আমার নাম আছে, পার্টিকুলার ফেসবুকে ফলো আপ করুন, সেখানে আমাকে কোশ্চেন্স করুন, বোঝা গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য লাস্ট মুঘল, দ্য ফল অফ দিল্লি ডায়নাস্টি ইন 1857? এই যে বইটার নাম বললাম, হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য লাস্ট মুঘল, দ্য ফল অফ দিল্লি ডায়নাস্টি 1857, অ্যান্সারটা কি হবে, উইলিয়াম ডারলিম্পল। উইলিয়াম ডারলিম্পল বিখ্যাত একজন রাইটার, তার সম্পর্কে আমি বলবো এখন, দেখে নিন ভালো করে। উইলিয়াম ডারলিম্পল ইজ দ্য অথর অফ দ্য 7 প্রিভিয়াস ওয়ার্কস অফ হিস্ট্রি। 7খানা যে প্রিভিয়াস ওয়ার্কস করেছেন, মানে সে হিস্ট্রিতে 7খানা লিখেছিল ইস্টার্ন ট্রাভেলের উপরে, ইনক্লুডিং কি কি আছে, প্রথমটা হচ্ছে সিটি অফ ডিজেনেস, হুইচ ওন দ্য ইয়াং ব্রিটিশ রাইটার অফ দ্য ইয়ার অফ দ্য প্রাইজ। সিটি অফ ডিজেনেস যে বইটা স্ট্যাটিক দিকে বারবার আসে, যার জন্য সে ইয়াং ব্রিটিশ রাইটারের সে কিন্তু পুরস্কার জিতেছিল। সেকেন্ড বলছে থমাস কুক ট্রাভেল বুক অ্যাওয়ার্ড পেয়েছিল। অ্যান্ড ফ্রম দ্য হোলি মাউন্টেন, হোলি মাউন্টেন দেখতে কি পেয়েছিল, হোলি মাউন্টেন হোয়াইট মুঘলস হুইচ ওনস ব্রিটেনস ওলস অফ হিস্ট্রি প্রাইজ। He also author of the book The Last Mughal, The Fall of Delhi Dynasty in 1857. এখানে যে ইনফরমেশনগুলো দিলাম, বাকি যে বইগুলোর নাম বললাম কি পুরস্কার জিতেছিল, এই নোট ডাউন করে নিন। কারণ মেন্সে যা কোশ্চেন যে লেভেল ওরা স্ট্যান্ডার্ড করছে, ওরা কিন্তু এতটা ডেপ থেকে কোশ্চেন করবে। মহাবিদ্রোহ, রিভল্টস, দ্য ইম্পর্টেন্ট টপিকস অফ মেন্স, WSS মেন্স অন প্রিলিমস, এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে। আর এই ট্র্যাডিশনাল কোশ্চেন থেকে পিএসসি বেরিয়ে এসছে, একটু টাফ কোশ্চেন করছে, তার মানে আপনাদের ভাবতে হবে যে ফ্যাক্টস থেকে কোশ্চেন টানছে, বোঝা গেল। নেক্সট, দ্য রিভল্ট অফ 1857 ওয়াজ উইটনেস বাই দ্য পোয়েট। মানে এই 1857 যে রিভল্ট, যে মহাবিদ্রোহ বা জাতীয় বিদ্রোহ, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, প্রথম স্বাধীনতার যুদ্ধ বা প্রথম উত্তর ভারতের স্বাধীনতার যুদ্ধ যদি বলা, এতগুলো নামে পরিচিত, এটা কার উইটনেস, মানে কে দেখেছিল বিদ্রোহ, কোন কবি লিখেছিল, কোশ্চেনটা মানে কি বলবো, একদম আনকমন কোশ্চেন। আবার আপনাদের জন্য তৈরি করা এক্সক্লুসিভলি, আপনারা ফিডব্যাক দেবেন অবভিয়াসলি, আমি এইটুকু আশা করতে পারি, এক্সপেকটেশন আমি রাখতে পারি এইটুকু। এখানে অ্যান্সারটা দেখে নিন, ওই গালিফ ওয়াজ ইন দিল্লি when the uprising of the 1857 was at its peak. He observed the revolutionary charges
টেকিং প্লেস ডিউরিং হিজ লাইফ টাইম। বোঝা গেল? বুঝতে পারলেন তো? অ্যান্সারটা কি হবে? গালিফ। এখানে কোন অপশনটা আছে? 131C, গালিফ। বোঝা গেল? আচ্ছা, নেক্সট, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন ফর টুডে। আজকের শেষ প্রশ্ন, ভালো ভালো করে এই কোশ্চেনটা জানুন। হু অফ দ্য ফলোইং ওয়াজ দ্য বিটারেস্ট এনিমি? সব থেকে তিক্ত এনিমি ছিল, সব থেকে খারাপ শত্রু ছিল ব্রিটিশদের ডিউরিং দ্য রিভল্ট অফ 1857। মানে ব্রিটিশদের যাকে বলা হচ্ছে দম বন্ধ করে দিয়েছে তাদেরকে দমন করতে গেলে, ওটা বেগ পেতে হয়েছিল। নাকি বিটারেস্ট এমনি বললো সব থেকে খারাপ এনিমি যা বলে, শত্রুদের মধ্যে আবার এরকম ট্যাগ লাইন দিচ্ছে, ভাবা যায়? মানে ভাবুন তাদের কতটা, ব্রিটিশদের কতটা মানে ঝুঁকি পোহাতে হয়েছিল এই শত্রুটিকে দমন করার জন্য, যেখানে 1857 রিভল্টে নেতৃত্ব দিয়েছিল। তার নামটা দেখিনি আমরা, মৌলভী আবদুল্লাহ আহমদুল্লাহ। মৌলভী আহমদুল্লাহ প্রণাম কি? মৌলভী আহমদুল্লাহ শাহ। কোথা থেকে? ফৈজাবাদ থেকে সে লিড করেছিল। মানে একদম মুখে মুখে মনে রাখবেন, একদম এই আমি মুখে মনে রাখছি সেরকম করে মনে রাখুন এক্সট্রা ফ্যাক্টস দিয়ে। এবারে কিছু এক্সট্রা ফ্যাক্টস আছে সেগুলো করে জানতাম, দেখে নিন। মৌলভী আবদুল্লাহ শাহ, তার পুরো নামটা কি হলো? মৌলভী আবদুল্লাহ শাহ was the bitterest enemy of the British during the revolt of 1857 in the Awadh region। আওয়াধ মানে কি? বর্তমানে অযোধ্যা। বোঝা গেল? যেখানে আজকে রাম জন্মভূমির ভিত পুজো হচ্ছে। ইনফরমেশন একদম কারেন্ট অ্যাফেয়ার্স বলে দিলাম, ঠিক আছে? দিস এ পার্ট অফ কি বলবো এক্সট্রা ইনফরমেশন। এবার ডিরেক্টলি কোশ্চেন চলে আসছি। ইন দ্য আওয়াধ রিজিয়ন, মৌলভী হচ্ছে আহমদুল্লাহ শাহ ওয়াজ নোন অ্যাজ দ্য লাইট হাউস অফ দ্য রেবেলিয়ন। তো তিনি যে ফ্যামিলি থেকে বিলং করেন না, প্রত্যেকে রেবেল, প্রত্যেকে বিদ্রোহ করেছিল, প্রত্যেকে প্রতিবাদ করেছিল। কোনো প্রতিবাদের কোনো ধর্ম হয় না, বুঝেছেন? যারা এসব ধর্ম নিয়ে প্রতিবাদী বলে, থাক, অ্যাপার্ট ফ্রম দিস সেই টপিকে আর গেলাম না। প্রত্যেকেই তাদের দেশের প্রতি কর্তব্য দেখিয়েছিল, সেটা যে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, যে কোনো সম্প্রদায়, যে কোনো কাস্টের লোক, কোনো ব্যাপার না, বুঝেছেন? দেশ মাতার জন্য। তো ব্যাপারটা কি হলো? মৌলভী আহমদুল্লাহ আহমদ শাহ নোন অ্যাজ দ্য লাইট হাউস দ্য রেবেলিয়ন। এই কোশ্চেনটা কিন্তু আসতেই পারে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় অনেকবার এসছে, সেন্ট্রালের পরীক্ষাগুলোতে, যে হু ইজ নোন অ্যাজ দ্য লাইট হাউস অফ দ্য রেবেলিয়ন। মৌলভী আহমদুল্লাহ শাহ কিপ ফায়জাবাদ। কোথা থেকে? ফায়জাবাদ। তুমি ফায়জাবাদ থেকে লিড করেছিল, কোশ্চেনটা কিন্তু আমি অলরেডি করিয়ে দিয়েছি আগের ভিডিওসগুলোতে, যে ফায়জাবাদ থেকে কে লিড করেছিল? মৌলভী আহমদুল্লাহ। ফ্রম দ্য ব্রিটিশ রুলার ফর অলমোস্ট 1 ইয়ার, 1 বছর পর্যন্ত সে কিন্তু ফায়জাবাদকে ব্রিটিশ থেকে মুক্ত রাখতে পেরেছিল। আনটিল হিজ ডেথ অ্যাট দ্য হ্যান্ডস অফ ব্রিটিশ এজেন্টস অন June 5, 1858। ভাবা যায়? 1858 জুন 5 পর্যন্ত কিন্তু সে দমন করেছিল। যখন সে June 5 যে মারা গেল, তারপর ফায়জাবাদটা কার দখল চলে? ব্রিটিশদের দখল চলে গেল। দ্য গ্রেটেস্ট হিরো আমাদের কাছে, ব্রিটিশদেরকে 1 বছর পর্যন্ত মানে দমিয়ে রাখতে পেরেছিল, ফায়জাবাদকে দখল করতে দেয়নি। দিস ইজ এন্ড অফ দ্য ভিডিও। থ্যাংক ইউ, অল অফ ইউ, অল অফ ভিউয়ার্স। এই ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং শেয়ার করে এনগেজমেন্ট বাড়ান। চ্যানেলে এনগেজমেন্ট না হলে আমরা কনফিডেন্স পাচ্ছি না, আমরা আরও সিরিজ নিয়ে আসবো। যেমন 500 আইটেম যেমন স্টার্ট করেছি, পলিটি স্টার্ট করবো, সায়েন্সের ভিডিও স্টার্ট করবো, অন্য এডুকেটার, ইভেন আমি পলিটি আনছি নেক্সট। এটা আপনাদের আগামী ইনফরমেশন দিয়ে দিলাম। আরও ভিডিওস আনবে আপনাদের আপকামিং মেন্সের জন্য, আগে থেকে ভিডিওসগুলো আনা হচ্ছে। আপনারা প্লিজ প্লিজ আপনার ফিডব্যাক দিন, তাহলে আমরা বুঝতে পারছি না। সম্পূর্ণ দেখবেন, প্রথম থেকে দেখবেন, বাট তারপরে ফিডব্যাকটা দেবেন। খারাপ হলে খারাপ বলবেন, ভালো হলে ভালো বলবেন। একদম আপনাদের স্বাধীনতা আছে, ফ্রিডম আছে, রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, বুঝেছেন? আর্টিকেল 19-এ, যাকে একটু পলিটিও পড়িয়ে দিলাম। সো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে টিউন।